আণবিক বন্ধন নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে একাধিক পরমাণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার যথেষ্ট পার্থক্য থাকে তখন তাদের মধ্যে একটি পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে এবং অপর পরমাণু সেই ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আণবিক বন্ধনটি গঠিত হয়। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যথেষ্ট পরিমাণ পার্থক্য নেই, তখন উভয় পরমাণুর কোনোটির পক্ষেই ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হয় না এবং সেই ক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে এবং এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। কাজে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সমযোজী বন্ধন গঠিত হবে সেই পরমাণুর মধ্যে যেসব ক্ষেত্রে উভয় পরমাণুরই ইলেকট্রন গ্রহণের প্রবণতা আছে, কিন্তু এই ক্ষেত্রে কারো মধ্যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকে না। সেই কারণে কেউ ত্যাগ করে না এবং কেউ গ্রহণ করে না, এবং যেহেতু উভয়েরই গ্রহণের প্রবণতা তাই উভয়ে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সেই গ্রহণের প্রবণতা প্রশমিত করে এবং উভয়েই সেই ইলেকট্রন ভোগ করে, ফলে তাদের মধ্যে একটি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জিত হয় এবং এভাবেই সমযোজী বন্ধন গঠিত হয়। যেমন আমি যদি দুটি হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করি, আমি এখানে একটি হাইড্রোজেন পরমাণু নিলাম এবং এখানে আরেকটি হাইড্রোজেন পরমাণু নিলাম, এবং আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষপথ এবং সেই কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এবং এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে, যে ইলেকট্রনটি গ্রহণ করলে সে নিকটস্থ হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, যা একটি নিষ্ক্রিয় গ্যাস এবং যথেষ্ট স্থিতিশীল। শুধু তাই নয়, এই স্থিতিশীলতা অর্জিত হওয়ার কারণ হচ্ছে হাইড্রোজেনের শেষ কক্ষপথে কেবলমাত্র দুটি ইলেকট্রনই বিদ্যমান থাকা সম্ভব, ফলে তার একটি ইলেকট্রন সে যদি গ্রহণ করতে পারে বা কোনোভাবে সে একটি ইলেকট্রন তার এই কক্ষপথে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে সে স্থিতিশীলতা লাভ করবে। এবং দুটি হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসবে তখন যেহেতু তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য, কারণ উভয়ের তড়িৎ ঋণাত্মকতা একই, তার পার্থক্য হবে শূন্য এবং তার ফলে কারো পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সহজ হয় না। ফলে এই দুটি হাইড্রোজেন তাদের একটি করে ইলেকট্রন উভয়ই শেয়ার করতে পারে, ফলে উভয়ই দুটি করে ইলেকট্রনের মালিক হতে পারে। যেমন আমি যদি এটাকে এভাবে দেখাই, দুটি হাইড্রোজেন পরমাণু মিলে এই হাইড্রোজেনের ইলেকট্রনটি এই হাইড্রোজেনের কাছাকাছি থাকবে এবং এই হাইড্রোজেন ইলেকট্রনটিও এই হাইড্রোজেনের কাছাকাছি থাকবে, এবং এই দুটি ইলেকট্রনই এই উভয় হাইড্রোজেনের কক্ষপথের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ফলে এই হাইড্রোজেনেরও শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, এবং এই শেয়ারকৃত ইলেকট্রনের ফলে উভয়ই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জিত হবে এবং এর মাধ্যমে তারা স্থিতিশীলতা লাভ করবে এবং এই দুটি হাইড্রোজেনের মধ্যে একটি সমযোজী বন্ধন গঠিত হবে। এখন আমরা তাহলে সমযোজী বন্ধনের সংজ্ঞাটি এভাবে দিতে পারি: অধাতব পরমাণু সমূহের সংযোগের সময়, এখানে অধাতব পরমাণুর কথাটি গুরুত্বপূর্ণ, কেননা এই সমযোজী বন্ধন গঠিত হয় সেসব ক্ষেত্রে যাদের মধ্যে উভয় পরমাণুর ইলেকট্রনের প্রতি একটি আকর্ষণ আছে, অর্থাৎ উভয় পরমাণু চেষ্টা করে ইলেকট্রন গ্রহণ করতে, কিন্তু যেহেতু এখানে ইলেকট্রন দাতা নেই সেহেতু তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে না এবং যার ফলে তারা ইলেকট্রন শেয়ার করে। সে কারণে এ ধরনের বন্ধন কেবলমাত্র অধাতব পরমাণুর ক্ষেত্রেই দেখা যায়। অধাতব পরমাণু কিংবা এমন সব ধাতুর ক্ষেত্রেও দেখা যায় যাদের ইলেকট্রন বর্জনের প্রতি অনীহা থাকে, অর্থাৎ তাদের তড়িৎ ঋণাত্মকতার যথেষ্ট পরিমাণ অন্যান্য তীব্র ধাতুর চেয়ে তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ যাদের বেশি থাকবে, যারা অধাতুর কাছাকাছি থাকবে সেসব ধাতুর ক্ষেত্রে কিংবা অন্যান্য ধাতুর ক্ষেত্রে আমরা এই বন্ধন দেখব। তাহলে সংজ্ঞাটি হচ্ছে এরকম: অধাতব পরমাণু সমূহের সংযোগের সময় সংশ্লিষ্ট পরমাণু সমূহ সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে এবং ওই ইলেকট্রন যুগল সংশ্লিষ্ট পরমাণু সমভাবে শেয়ার করে নিজ নিজ নিকটস্থ নিষ্ক্রিয় মূলের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখন এখানে আমরা আরেকটি কথা বলেছি, সেটি হচ্ছে এক বা একাধিক ইলেকট্রন যুগল। এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ইলেকট্রন যুগল তৈরি হচ্ছে, কিন্তু শুধুমাত্র একটি ইলেকট্রন যুগল না হয়ে একাধিক ইলেকট্রন যুগলও তারা শেয়ার করতে পারে। যেমন আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 6,
এবং এই অক্সিজেনের শেষ কক্ষপথে যেহেতু 6টি ইলেকট্রন দেখতে পাচ্ছি, নিকটস্থ নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তার আরও 2টি ইলেকট্রন লাগবে। ফলে এই অক্সিজেনকে যদি তার শেষ কক্ষপথে আরও 2টি ইলেকট্রন অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তাকে এই 2টি ইলেকট্রন 2টি ধাতুর পরমাণুর কাছ থেকে গ্রহণ করতে হবে, কিংবা যদি সে অধাতুর সাথে বিক্রিয়া করে তাহলে তাকে 2টি ইলেকট্রনের সাথে শেয়ার করতে হবে। ফলে তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হবে। এখন অক্সিজেন যদি আরেকটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটি অক্সিজেন অণু তৈরি করে, তাহলে এই অক্সিজেন পরমাণুটিকে একইভাবে শেষ কক্ষপথে আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে বা অন্য কারোর সাথে 2টি ইলেকট্রন শেয়ার করতে হবে। ফলে এই 2টি অক্সিজেন মিলে যখন একটি অক্সিজেন অণু গঠন করবে, তখন তারা 2টি করে ইলেকট্রন শেয়ার করবে। তার মানে এরা 2 জোড়া ইলেকট্রন শেয়ার করলো। এবং শেষে অণুটিকে আমরা যদি লুইস স্ট্রাকচার অনুযায়ী অণুটিকে আঁকি, তাহলে এই অণুটিকে আমরা পাবো এইরকম। এখানে তাদের 4টি ইলেকট্রন থাকবে যা উভয়ে শেয়ার করবে। 4টি ইলেকট্রন এভাবে দেখানো যায়। এটি আরেকটি অক্সিজেন পরমাণু এবং এই অক্সিজেন পরমাণুর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন, এবং উভয়ই এর মাধ্যমে নিকটস্থ নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে স্থিতিশীল হবে। এবং এই ক্ষেত্রে, অর্থাৎ সমযোজী বন্ধনের ক্ষেত্রে, আমরা কিছু ইলেকট্রন পাই যারা জোড়বদ্ধ হয় এবং কিছু ইলেকট্রন পাই যারা জোড়বদ্ধ হয় না। যেমন অক্সিজেনের এই 6টি ইলেকট্রন, শেষ কক্ষপথের এই 6টি ইলেকট্রনকে আমরা জোড়বদ্ধ অবস্থায় পাই না, এবং এই ইলেকট্রনগুলোকে মাঝে যারা বন্ধন তৈরি করেছে তাদেরকে আমরা জোড়বদ্ধ অবস্থায় পাই। এবং এই কারণে আমরা 2 ধরনের ইলেকট্রনকে, কিছু ইলেকট্রনকে অযুগ্ম ইলেকট্রন, বা তারা যদি জোড়বদ্ধ অবস্থায় থাকে কিন্তু যদি বন্ধনে অংশ না নেয়, তাহলে তাদেরকে আমরা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলতে পারি। নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, এরা জোড়বদ্ধ অবস্থায় আছে কিন্তু এরা অন্য পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়নি, তাই এদেরকে আমরা নিঃসঙ্গ জোড় বা ইংলিশে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার। আর যারা বন্ধনে অংশ নিয়েছে তাদেরকে আমরা বলতে পারি বন্ডিং ইলেকট্রন বা বন্ডিং পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ধনে আবদ্ধ ইলেকট্রন বলতে পারি আমরা বাংলায়। আর এর বাইরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো জোড়াবদ্ধ অবস্থায় থাকলে আমরা তাদেরকে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলতে পারি, কিংবা সাধারণভাবে আমরা তাদেরকে নন বন্ডিং ইলেকট্রন বলতে পারি। নন বন্ডিং অর্থাৎ এরা বন্ধনে অংশগ্রহণ করেনি। সমযোজী বন্ধন সৃষ্টির শর্তসমূহ। আয়নিক বন্ধন যে কারণে সৃষ্টি হতে পারে না 2টি পরমাণুর মধ্যে, সেই কারণগুলোই হচ্ছে আসলে সমযোজী বন্ধন সৃষ্টির শর্ত। অর্থাৎ যেই কারণগুলো আসলে আয়নিক বন্ধন সৃষ্টির শর্ত ফুলফিল করে না বা শর্তসমূহ যারা মেনে চলে না, সেই সব কারণগুলোই হচ্ছে সমযোজী বন্ধন সৃষ্টির শর্ত। সেই ক্ষেত্রে আমরা সমযোজী বন্ধনের শর্তগুলো এভাবে বলতে পারি। এক হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের পরিমাণ, যোজ্যতা ইলেকট্রনের পরিমাণ, অর্থাৎ আমরা আয়নিক বন্ধনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে 2টি পরমাণু এমন হতে হবে যাদের একটি শেষ কক্ষপথে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকবে যেগুলো তারা সহজে দান করতে পারবে, এবং অন্য পরমাণুটির শেষ কক্ষপথে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকতে হবে যারা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলেছি যে এই ক্ষেত্রে যে 2টি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হবে সমযোজী বন্ধনের ক্ষেত্রে, তাদের উভয়েরই ইলেকট্রন আসক্তি থাকবে এবং উভয়েরই শেষ কক্ষপথে সাধারণত 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকবে। ফলে সমযোজী বন্ধনের একটি শর্ত হচ্ছে শেষ কক্ষপথে বা যোজ্যতা ইলেকট্রনের পরিমাণ হবে 5, 6 অথবা 7টি, কিংবা অনেক সময় 4টিও থাকতে পারে। 4টি থাকলে তারা শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। কার্বনের ক্ষেত্রে আমরা সেটি দেখি। তাহলে প্রথম শর্ত হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের পরিমাণ,
এবং এই পরিমাণ হচ্ছে 5, 6, 7টি এবং কিছু কিছু ক্ষেত্রে 4টি। তারপরে হচ্ছে সমান তড়িৎ ঋণাত্মকতা। দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন তখনই তৈরি হবে যখন তাদের তড়িৎ ঋণাত্মকতা পরস্পরের সমান বা কাছাকাছি থাকবে। পরমাণু যদি ভিন্ন ধরনের হয় তাহলে সমান হওয়ার সুযোগ নেই তড়িৎ ঋণাত্মকতা। সেক্ষেত্রে যদি তাদের তড়িৎ ঋণাত্মকতা কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হতে পারে। যেমন আমরা যদি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা চিন্তা করি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা প্রায় 3 এর কাছাকাছি, কিংবা অনেক সময় 2.8 বলা হয়। আর আমি যদি কার্বনের কথা চিন্তা করি, এটি ক্লোরিন, কার্বনের কথা যদি চিন্তা করি, এবং আমরা এর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা পাই হচ্ছে 2.5, এবং আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই সামান্য, সেটি হচ্ছে 0.5। তড়িৎযোজী বৈশিষ্ট্য বা আয়নিক বৈশিষ্ট্য আলোচনার সময় আমরা বলেছিলাম যে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 2 হয় তাহলে তারা খুব ভালো আয়নিক বন্ধন তৈরি করে। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কার্বন এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথেষ্ট কম। কিংবা আমি যদি অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে চিন্তা করি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.2, তাহলে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.3, যা আয়নিক বন্ধন তৈরির জন্য যথেষ্ট নয়। ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যখন পানি তৈরি করবে তখনও তাদের মধ্যে আমরা সমযোজী বন্ধন গঠিত হতে দেখি। এখন এখানে একটি কথা উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আমরা বলেছিলাম যে আয়নিক এবং সমযোজী বন্ধনের মাঝামাঝি বৈশিষ্ট্য বিশিষ্ট যৌগ উৎপন্ন হতে পারে, এবং আমরা যদি দেখি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে দেখা যাবে যে এই বন্ধনগুলোর আয়নিক বৈশিষ্ট্য আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা যত সমান বা পরস্পরের কাছাকাছি হতে থাকবে বা সমান হতে থাকবে ততই তাদের মধ্যে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলোই প্রকট হতে থাকবে। অর্থাৎ একটি আদর্শ সমযোজী বন্ধন সৃষ্টির শর্ত হচ্ছে তাদের তড়িৎ ঋণাত্মকতা যথাসম্ভব কাছাকাছি থাকতে হবে। এরপরে আমরা যেটা পাই সেটি হচ্ছে সমান ইলেকট্রন শেয়ারিং। সমান ইলেকট্রন শেয়ারিং, এটি আসলে এই দ্বিতীয় শর্ত থেকে আসে। দুটি পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন আসক্তি একই রকম থাকে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যদি কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে ইলেকট্রন শেয়ারের প্রবণতাও বেশি থাকবে তাদের মধ্যে। আর যদি তাদের তড়িৎ ঋণাত্মকতা তথা ইলেকট্রন আসক্তি একরকম না থাকে, কারো কম কারো বেশি থাকে, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে কারো ইলেকট্রন কিছুটা হালকাভাবে ধরার প্রবণতা এবং কারো ইলেকট্রন কিছুটা বেশি হারে ধরার প্রবণতা থাকে, এবং তাদের মধ্যে একটা আয়নিক বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি যে এইভাবে একটি আয়নিক বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হতে পারে। যেমন আমি যদি এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মাধ্যমে যে পানি তৈরি হচ্ছে, এটি যদি একটি সমযোজী বন্ধন, কিন্তু দেখা যায় যে হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। ফলে হাইড্রোজেন যে ইলেকট্রন যদিও অক্সিজেনের সাথে শেয়ার করবে, একটি করে ইলেকট্রন শেয়ার করবে, কিন্তু দেখা যাবে যে এই ইলেকট্রনগুলো কিছুটা অক্সিজেনের দিকে ঝুঁকে আছে, এবং অক্সিজেনের মধ্যে কিছুটা তড়িৎ ঋণাত্মকতা তৈরি হয়েছে এবং হাইড্রোজেনের মধ্যে কিছুটা তড়িৎ ধনাত্মকতা তৈরি হয়েছে। এই বন্ধনের জন্য একই কথা প্রযোজ্য। অক্সিজেনগুলো যদিও উভয় পরমাণু শেয়ার করবে, কিন্তু ইলেকট্রনগুলো যদিও উভয় পরমাণু শেয়ার করবে, কিন্তু দেখা যাবে যে সেগুলো কিছুটা অক্সিজেনের দিকে বেশি আছে। ফলে এই ক্ষেত্রে আয়নিক যৌগের মধ্যে সমযোজী যৌগের মধ্যে পুরোপুরি সমযোজী বৈশিষ্ট্য পাওয়া যাবে না। অর্থাৎ ইলেকট্রন তারা সমানভাবে শেয়ার করছে না, বরঞ্চ তারা কিছুটা আয়নিক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ তৈরির মাধ্যমে। অর্থাৎ সমযোজী বন্ধন সৃষ্টির একটি আদর্শ সমযোজী বন্ধন সৃষ্টির জন্য তাদের ইলেকট্রন যথাসম্ভব সমানভাবে শেয়ার করতে হবে। যদি তারা সমানভাবে শেয়ার না করে তাহলে সেটি পুরোপুরি সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য প্রাপ্ত হবে না, বরং তার মধ্যে কিছুটা আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য দেখা যাবে। এবং আমরা মোটামুটি এই তিনটি বৈশিষ্ট্য যদি কোনো বন্ধনে পূরণ হয়, বা এই তিনটি শর্ত যদি একটি বন্ধন পূরণ করতে পারে, তাহলে তার মধ্যে সেই বন্ধনটিকে আমরা একটি আদর্শ সমযোজী বন্ধন বলতে পারি। আর যদি কিছু কিছু শর্ত বিচ্যুত হয় তাহলে তাদের মধ্যে পুরোপুরি সমযোজী বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে না।